ষষ্ঠ শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীদের ভালোবাসা জানাই। ষষ্ঠ শ্রেণীর যে গণিত প্রভাব তার কোষে দেখি 11 এগুলো উত্তর করে দেখাচ্ছি। তার আগে বলি, যারা চ্যানেলে নতুন তাদেরকে বলবো, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, এবং চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করবে চ্যানেলটি। তাহলে তোমরা ভিডিও পেতে থাকবে, বিভিন্ন অঙ্কের চ্যাপ্টার, এছাড়া 6 to 12 পর্যন্ত বিজ্ঞান এবং অঙ্কের প্রশ্ন উত্তর পেতে থাকবে। দেখো, ফাঁকা ঘর পূরণ করি। প্রথমে আছে ঘনবস্তুর নাম আয়তঘন। তাহলে আয়তঘনের ভূমি কী হবে? আয়তঘনের ভূমি হয় আয়তকার। আয়তকারের তল কটি? আয়তকারের তল হচ্ছে 6টি। আর প্রান্তিকী বা ধার সংখ্যা, ধার কটি হবে? ধার হচ্ছে 12টি। আর শীর্ষবিন্দুর সংখ্যা হবে 8টি। ঠিক আছে। ঘনকরতায় শুধুমাত্র ভূমিটা হবে বর্গাকার, আর তল সংখ্যা, প্রান্তিক ও ধার সংখ্যা এবং শীর্ষবিন্দুর সংখ্যা আয়তঘনের মতোই হবে, অর্থাৎ 6, 12 এবং 8। ঠিক আছে। তল সংখ্যা সমান সমানই হবে 6, প্রান্তিক বা ধার সংখ্যা হচ্ছে 12, আর শীর্ষবিন্দুর সংখ্যা হচ্ছে 8। এবার প্রিজমের ভূমি যদি ত্রিভুজ আকার হয়, তাহলে তল সংখ্যা, ধার সংখ্যা এবং শীর্ষবিন্দুর সংখ্যা কত হবে? এখানে একটি সূত্র আছে, এটা দেখালে ভালো হয় সব দিকে, কিন্তু খাতায় এটা করে দেওয়া কী হবে সূত্রের আকারে। মানে ত্রিভুজের বাহু কটায়? 3টে। চতুর্ভুজের 4টে বাহু থাকে, পঞ্চভুজের 5টা বাহু, আর ষড়ভুজ আকারে 6টা বাহু থাকে। এটা বাহুর সংখ্যা লিখছি। তাহলে একটা সূত্র কি, যেটা বাহু সংখ্যা হবে তার সাথে +2, এখানে লিখে দিচ্ছি, বাহুর সংখ্যা তার সাথে +2 যোগ করবে, এটা হচ্ছে সূত্র। আর যেটা ধার সংখ্যা বের করতে গেলে বাহুর সংখ্যার সাথে বাহুর সংখ্যাকে 3 দিয়ে গুণ করবে, বাহুর সংখ্যাকে 3 দিয়ে গুণ করবে। আর শীর্ষবিন্দু বের করতে গেলে যেটা বাহুর সংখ্যা গুণ 2, এটা 2 দিয়ে গুণ করবে। তাহলে সূত্রের সাহায্যে বের করে ফেলতে হবে কীভাবে? তাহলে ত্রিভুজের 3টে বাহু, তাহলে তল কত হবে? 3 + 2, 3 + 2 = 5। আর ধার সংখ্যা হবে, বাহুর সংখ্যা হচ্ছে 3, তাহলে 3 গুণ 3 = 9। আর শীর্ষবিন্দুর সংখ্যা, বাহুর সংখ্যা হচ্ছে 3 × 2, তাহলে হচ্ছে 6। এবার চতুর্ভুজ, বাহু হচ্ছে 4টি, তার সাথে 2 যোগ করব, তাহলে ভূমি হলো কটা? 6টি। বাহুর সংখ্যা 4, তাকে 3 দিয়ে গুণ করব, 3 × 4 = 12। শীর্ষবিন্দুর সংখ্যা, বাহুর সংখ্যা 4, একে 2 দিয়ে গুণ করব, 4 × 2 = 8। পঞ্চভুজের ক্ষেত্রে তোমরা নিজেরাও পারবে, দেখে নাও, 5টা বাহু, তার সঙ্গে 2 যোগ করলে তাহলে কত হলো? 7। বাহুর সংখ্যা 5, তাকে 3 দিয়ে গুণ করো, 3 × 5 = 15। আবার শীর্ষবিন্দুর সংখ্যা, এখানে পঞ্চভুজের 5টি বাহু × 2 = 10। আর ষড়ভুজের ক্ষেত্রে তল সংখ্যা কত হবে একটু ভাবো। তাহলে বাহুর সংখ্যা হচ্ছে 6, তার সঙ্গে 2 যোগ করলে তাহলে কত উত্তর হবে? 8। আর বাহুর সংখ্যা 6, একে 3 দিয়ে গুণ করো, 3 × 6 = 18 হচ্ছে তল সংখ্যা। আর শীর্ষবিন্দুর সংখ্যা বের করতে গেলে 6কে 2 দিয়ে গুণ করবে, 6 × 2 = 12। ঠিক আছে। তাহলে প্রিজম ঘনবস্তু, তার ভূমি যদি ত্রিভুজ আকার হয়, তাহলে আমরা বের করতে পারি বাহুর সংখ্যার সাথে 2 যোগ করে, তল সংখ্যা হচ্ছে 5টি, ধার সংখ্যা হচ্ছে বাহুর সংখ্যার সাথে 3 দিয়ে গুণ করে 9, আর শীর্ষবিন্দুর সংখ্যার সাথে
বের করতে গেলে বাহুর সংখ্যা 3 গুণ 2। এই উপরের সূত্রটি একটির ক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রে ভালো করে মুখস্থ করবে, তাহলে পরেরগুলো তোমরা নিজেরাই পারবে। নেক্সট, এখানে ঘনবস্তু যদি পিরামিড হয়, তার ভূমি যদি ত্রিভুজ বা চতুর্ভুজ, পঞ্চভুজ, ষড়ভুজ, তাহলে আমরা ত্রিভুজ মানে কটি বাহু থাকবে? 3টে, চতুর্ভুজের 4টে বাহু, পঞ্চভুজের 5টি বাহু, আর ষড়ভুজের 6টি বাহু। তাহলে এই ক্ষেত্রে কিন্তু একটু সূত্র আলাদা হবে। কি? ত্রিভুজের যে বাহুর সংখ্যার সাথে 1 যোগ করতে হবে, +1। আর এখানে ধার সংখ্যা বের করতে গেলে যেটা বাহুর সংখ্যা তাকে 2 দিয়ে গুণ করতে হবে। আর শীর্ষবিন্দুর সংখ্যা বের করতে গেলে বাহুর সংখ্যার সাথে 1 যোগ করতে হবে। এইটা তল সংখ্যা এবং শীর্ষবিন্দুর সংখ্যা সমান হবে। খেয়াল করেছে? বাহুর সংখ্যা যদি +1 হয়, বাহুর সংখ্যার সাথে +1, এটাও বাহুর সংখ্যার সাথে +1, শুধু এইটা গুণ করতে হচ্ছে 2 দিয়ে। ঠিক এটার সাথে মিল আছে। দেখো, এর শীর্ষবিন্দু, এর ক্ষেত্রে ধার সংখ্যা। তাহলে আমরা বের করি। ত্রিভুজের ক্ষেত্রে বাহু হচ্ছে 3টি, আর +1 সমান তল সংখ্যা যে 4। তাহলে বাহুর সংখ্যা যে 3টে, তাকে 2 দিয়ে গুণ করলাম, কত পেলাম? 6। শীর্ষবিন্দুর সংখ্যা বের করতে গেলে তোমাকে বাহুর সংখ্যা হচ্ছে যা, বাহুর সংখ্যা কত? 3, তার সাথে 1 যোগ করো, তাহলে 4। তাহলে চতুর্ভুজের 4টে বাহুর সাথে 1 যোগ করলে 5, 4কে 2 দিয়ে গুণ করলাম, 4 দুগুণে 8। তাহলে এটা কত হবে? এটাও যায়, এটাও তাই, 4-এর সাথে 1 যোগ করতে হবে, 5, তাই না? পঞ্চভুজের ক্ষেত্রে 5টি বাহু, তার সাথে 1 যোগ করলাম, কত বাহু? 6। আর ধার সংখ্যা বের করতে গেলে 5কে 2 দিয়ে গুণ করলে 5 দুগুণে 10। শীর্ষবিন্দু একই রকম, 1 যোগ করলে 5 যোগ 1, 6। ষড়ভুজের ক্ষেত্রে তোমরা পারবে? নিশ্চিত পারবে। এরপর থেকে এই সূত্রটা মনে রাখবে, সহজে ঘনবস্তুর ক্ষেত্রে ভূমি, তল সংখ্যা, ধার সংখ্যা, শীর্ষবিন্দুর সংখ্যা বের করতে পারবে। তাহলে ষড়ভুজের ক্ষেত্রে বাহুর সংখ্যার সাথে 1 যোগ করো, তাহলে কত পাবে? 7। আর ধার সংখ্যা হচ্ছে 6-এর সঙ্গে 2 গুণ করো, 6 দুগুণে 12। আর শীর্ষবিন্দুর সংখ্যা 6-এর সাথে 1 যোগ করো, 7। ঠিক আছে? এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নেবে এবং এটাকে ভালো করে রপ্ত করবে, পেরে যাবে। অনেক ছাত্রছাত্রী আগে এই ভিডিওটি দেখার আগে অনেকে ভয় পেতে যে কীভাবে তল সংখ্যা, ধার সংখ্যা, শীর্ষবিন্দুর সংখ্যা বের করবো। আজকে থেকে নিশ্চিত এই সূত্রটা মনে রাখতে পারলেই সে পারবে। এবার দেখো, আরেকটি কোশ্চেন আছে, ছবির সাথে ঘনবস্তুর নাম মিলিয়ে লিখি। এখানে 4টি অপশান দিয়েছে: পিরামিড, চতুস্তলক, ঘনক এবং আয়তঘনক। তাহলে এখানে দেখতে পাচ্ছ যে এইটা যদি ম্যাচ এর সাথে মিলিয়ে দিই, এটা মিলিয়ে দিই, তাহলে এটা হচ্ছে আয়তঘনক। প্রথম ছবিটা হচ্ছে আয়তঘনক। এই ক্ষেত্রে প্রিজম, কিন্তু ভূমি হচ্ছে ত্রিভুজ। তাহলে ভূমি যদি ত্রিভুজ হয়, তাহলে এটা হচ্ছে চতুস্তলক। আর এটি দেখতে পাচ্ছ, যেটা এখানে আসলে ম্যাচ করে যাচ্ছে, এটা ম্যাচ করে যাচ্ছে, এটা ঘনক হবে, ঘনক। আর এটি দেখো পিরামিড, কিন্তু এর ভূমিটা যে চতুর্ভুজ, তাই না? তাহলে এটি অ্যান্সার হবে। তাহলে পড়ে থাকলো কি তোমার? পিরামিড। এটা হবে পিরামিড। এবার সঠিক উত্তরটি বা ঠিক উত্তরটি বেছে লেখো। পাশের কোণটি আয়তঘন নয়। ইট আয়তঘন, কারণ 6টি তল থেকে। ছক্কা, আমরা জানি লুডোর ছক্কা, আমরা লুডো খেলি বা অনেকে দেখে এসছে খেলোনি। সেই ছক্কা কটি তল থেকে? 6টি। বইয়েরও 6টি তল, কিন্তু বোতলের, এটা অ্যান্সার হবে বোতল, এটা আয়তঘন নয়। পাশে কোণটির আকার চোঙের মতো। দেখবে এটা চোঙ, এটা দেখতে রাবার হয় না, ডাস্টারও হয় না, বলও হবে না, হবে কি দুধের কৌটো।
দুধের কৌটো হচ্ছে চোঙের মতো। একটি তল দিয়ে তৈরি ঘনবস্তু, ছক্কা, পেন্সিল, খাতা, বল। দেখো একটাই তল থাকে, তাই না? এটা হচ্ছে বল হবে অ্যান্সার। পাশে কোনটি ঘনক তৈরি করবে না? এটার সাথে ম্যাচ করে যাচ্ছে, এটা ম্যাচ করছে, কিন্তু এটার সাথে এটা করছে, কিন্তু আর নেই। কিন্তু এখানে দুটো আছে, এখানে দুটো আছে, তাহলে এটা হবে দুইয়েরটা। এটা অ্যান্সার হবে 2। নিচে প্রদত্ত বিন্দুগুলি নির্দেশ মতো পেন্সিল দিয়ে যোগ করি এবং কী পাই দেখি লিখি। ধরো এখানে দিচ্ছে যে 1 2 3 4 এবং 1। ধরো 1-এর সাথে 2 যোগ করেছে, 2-এর সাথে 3, 3-এর সাথে 4, 4-এর সাথে 1, তাহলে কী পেয়েছে? আয়তক্ষেত্র। প্রথমটা পেয়ে গেছি আমরা, এটা হবে তোমার আয়তক্ষেত্র। 1 5 6 4, যদি 1-এর সাথে এই পয়েন্টের সাথে 5 যোগ করি এবং 6 আর 6-এর সাথে যদি 4 যোগ করি, তাহলে এটা করলাম সামান্তরিক। সামান্তরিক হচ্ছে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি সমান এবং সমান্তরাল, তাকে সামান্তরিক বলে। 2 7 8 3, তাহলে এটা এই পয়েন্টের সাথে 7, তারপর হচ্ছে 8 এবং 3, তাহলে এটা একটা সামান্তরিক। এটা যদি যোগ করি তাহলে আমরা কী পেলাম? সামান্তরিক। 5 7 এবং 6 8, 5-এর সাথে 7, 5 7, 6 8 লিখতে হচ্ছে। এখন কী তৈরি হয়ে গেল? একটা ঘনক। টোটালটা একটা দেখো খুব সুন্দর। এগুলো সব যোগ করে এটা কী পেয়ে গেলাম? ঘনক পেয়ে গেলাম, তাই না? তার মানে এটা 1 2 3 4 1 যোগ করলে প্রথমে আয়তক্ষেত্র পাচ্ছিলাম, তারপরে সামান্তরিক সামান্তরিক। এখন যদি 5 7 যোগ করে দেয়, ওভারঅল কিসের ছবি পেলাম? এই টোটালটা একটা ঘনকের ছবি। এটা তোমরা হোমওয়ার্ক করবে। 1 2 3 4 1, 1 2 3 4 1, তাহলে প্রথমে আয়তক্ষেত্র পাবে। তো 4 5 6 3, এখানে দেখতে পাচ্ছি 4 5 6 3, এটা যোগ করবে। 1 9 7 8 1 যোগ করবে। এগুলো যোগ করে দেখবে কী পাচ্ছে, ঠিক আছে? এবার দেখো অনেক সময় এখান থেকে কোশ্চেন হয় যে নিজে করি 11.2, 11.2তে নিজে করি, এটা করিয়ে দিই। আমি নিজে এমন একটি ঘনবস্তু খুঁজি যার একটিই তল আছে, একটিই তল আছে, সেটা দেখতে পাচ্ছ একটা ফুটবল, এটা বা ক্রিকেট বলও হতে পারে, বল। তাহলে এমন একটি ঘনবস্তু, উত্তর হবে বল। এমন একটি ঘনবস্তুর নাম লিখি যার একটি বক্রতল কিন্তু দুটি সমতল আছে। তাহলে আমরা যদি চোঙ আঁকি, তাহলে এটা সমতল, এটাও সমতল, এটা একটা চোঙ। হ্যাঁ, তাহলে চোঙের এই দুটো তল হচ্ছে সমতল, আর পাশের যে তল, ধরো এই ঢাকনাটায় ভাবো যে এটা চোঙ, তাহলে এই তলটা কি হচ্ছে? এই সাইড দিয়ে যে তলটা পাচ্ছ এই বরাবর যেটা হচ্ছে সেটা হচ্ছে বক্রতল, তাই না? কিন্তু ধরো ইমাজিন করো যে এই তলটা দেখো সমান, এভাবে যদি নিরেট থাকে তাহলে এটা সমান হয়ে যাবে। আবার এটা যদি মাথাটা না থাকতো তাহলে কী হতো? সমান হতো। তাহলে এটা হবে উত্তর হবে চোঙ। একটি ঘনবস্তু হবে উত্তর চোঙ। এমন একটি ঘনবস্তুর ছবি আঁকি যার একটি বক্রতল, একটি সমতল। এটা শঙ্কু আঁকলাম। শঙ্কু যে এই তলটা, এটা হচ্ছে সমতল, মাথার যে টোপর, হ্যাঁ, আর এই তলটা কিন্তু বক্রতল। তাহলে এটা হতে হবে শঙ্কু। 6টি সমতল দিয়ে একটি ঘনবস্তু তৈরি করি এবং কী পেলাম লিখি। ধরো 6টা সমতল দিয়ে একটি ঘনবস্তু তৈরি করি, তাহলে আমি যদি একটি বইয়ের ছবি আঁকি, ধরো একটা বই, এই পৃষ্ঠ তার বিপরীত পৃষ্ঠে, এই পৃষ্ঠের বিপরীত পৃষ্ঠে, এটা মোট 6টি তল, 6টি সমতল। কী পেলাম? এটা আমরা বাক্স ভাবতে পারি বা বই ভাবতে পারি।